দশম শ্রেণী ভৌত বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় চলতড়িৎ। তো এখান থেকে আমরা আলোচনা করব তড়িৎচুম্বকীয় আবেশ বিষয়ে। তো প্রথমেই বোঝার চেষ্টা করব যে তড়িৎচুম্বকীয় আবেশ বলতে কি বুঝি। তো আমরা আগেই শিখেছি যে একটি পরিবাহী তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে তার চারপাশে একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তো উল্টো ঘটনাটাও ঘটে, একটি পরিবাহী তার দিয়ে যদি একটি বদ্ধ কুণ্ডলী তৈরি করা হয় এবং তার সামনে যদি একটি চুম্বক ক্ষেত্রকে নিয়ে আসা হয় এবং চৌম্বক প্রবাহের পরিবর্তন করা হয়, অর্থাৎ এরকমও হতে পারে যে আমি বদ্ধ কুণ্ডলীটিকে স্থির রেখে চুম্বকটিকে একবার এগোচ্ছি, একবার পেছোচ্ছি, একবার এগোচ্ছি, একবার পিছিয়ে নিচ্ছি, এরকম যদি করা হয়, অর্থাৎ চৌম্বক প্রবাহের যদি পরিবর্তন করা হয় তাহলে ওই বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। ঠিক আছে, এই যে চৌম্বক ক্ষেত্রের প্রবাহে বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এটাকেই বলা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। চুম্বক দ্বারা তড়িৎ প্রবাহের আবেশ ঘটানো হচ্ছে পরিবাহী তারের মধ্য দিয়ে। এইবার এখন আমাদের বলার মূল বিষয় হচ্ছে, এখনের পড়াশোনার মূল বিষয় হচ্ছে আমরা এই তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত সূত্র দুজন বিজ্ঞানী দিয়েছেন, একজন হচ্ছেন ফ্যারাডে, আরেকজন হচ্ছেন লেন্জ। ফ্যারাডে তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত দুটি সূত্র দিয়েছেন, লেন্জ একটি দিয়েছেন। এই তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র নিয়ে বলবো, তারপর লেন্জের সূত্র নিয়ে বলবো। ঠিক আছে, এই তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত যে ফ্যারাডের সূত্রাবলী রয়েছে সেটা, সেই সূত্রগুলি আমার আলোচনা করতে গেলে তার আগে একটা বিষয় আমার একটু বলে রাখা উচিত, আমাদের জেনে রাখা উচিত, সেটা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বল। অর্থাৎ একটু আগেই আমি বললাম যে তড়িৎ চুম্বকীয় আবেশ ব্যাপারটা যখন বলার চেষ্টা করলাম তখন আমরা এটা বললাম যে চৌম্বক প্রবাহের যদি পরিবর্তন করা হয় তাহলে বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয়। তো তড়িৎ প্রবাহ যেহেতু হয় তাহলে সেখানে একটা তড়িৎচালক বলের সৃষ্টি হয়। এই তড়িৎচালক বলের যে সৃষ্টি হচ্ছে ওটাকেই আমরা বলছি আবিষ্ট তড়িৎচালক বল। অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বদ্ধ কুণ্ডলীর মধ্যে যে তড়িৎচালক বলের সৃষ্টি হচ্ছে সেটাকে বলছে আবিষ্ট তড়িৎচালক বল। এই আবিষ্ট তড়িৎচালক বলের জন্যই তড়িৎ প্রবাহ হচ্ছে। আবিষ্ট তড়িৎচালক বলের একটা নির্দিষ্ট অভিমুখ আছে এবং তার একটা নির্দিষ্ট মান আছে। এই আবিষ্ট তড়িৎচালক বলের মান কেমন হবে সেই সংক্রান্ত সূত্রাবলীই হচ্ছে ফ্যারাডের তড়িৎ চুম্বকীয় আবেশের সূত্রাবলী, যেটা প্রথম সূত্রে এবং দ্বিতীয় সূত্রে বলেছে মান। তাহলে ফ্যারাডের সূত্র থেকে আমরা কি জানতে পারি? আবিষ্ট তড়িৎচালক বলের মান বিষয়ে, মান সম্পর্কে। আর লেন্জের সূত্র থেকে আমরা কি জানতে পারি? লেন্জের সূত্র থেকে আমরা জানতে পারি আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ বা তড়িৎ প্রবাহের অভিমুখ। ঠিক আছে, তাহলে দেখি কিভাবে ফ্যারাডের সূত্র থেকে আমরা তড়িৎচালক বলের মান সম্পর্কে ধারণা করতে পারি। তো প্রথম সূত্রে বলেছে কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তনে, কি বলেছে যে ফ্যারাডের প্রথম সূত্র, কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তনে কুণ্ডলীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয়। অর্থাৎ চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটলেই কী হবে? তড়িৎচালক বলের আবেশ ঘটবে, তড়িৎচালক বল আবিষ্ট হয়। এবং চৌম্বক প্রবাহের পরিবর্তন যতক্ষণ স্থায়ী হয় আবিষ্ট তড়িৎচালক বলও ততক্ষণ স্থায়ী হয়। ব্যাপারটা কি? এবার আমরা ধরে নিচ্ছি এইটা একটা বদ্ধ কুণ্ডলী। এবার আমরা একটা দণ্ডচুম্বক যার উত্তর মেরু এবং দক্ষিণ মেরু রয়েছে, যে কোনো একটি মেরুকে কি করছি? এই বদ্ধ কুণ্ডলীর সামনে রাখলাম। এবার এই বদ্ধ কুণ্ডলীটিকে আমি যদি এরকম করি, এখান থেকে এখানে এগিয়ে নিয়ে গেলাম, তারপর এখান থেকে পিছিয়ে আবার এখানে নিয়ে আসলাম, তাহলে এরকম যদি আগানো এবং পেছানো হয় তাহলে কি দেখতে পাচ্ছি? যখন এই স্থানটাই ছিল বদ্ধ কুণ্ডলী,
তখন এর মধ্য দিয়ে চুম্বক থেকে যে বলরেখাগুলো বেরোচ্ছিল দক্ষিণ মেরু থেকে, তখন সবগুলো এই এতগুলো বলরেখা এই বদ্ধকুণ্ডলীর মধ্য দিয়ে প্রবেশ করছিল। আর যখন বদ্ধকুণ্ডলীটিকে, চুম্বকটিকে স্থির রেখে বদ্ধকুণ্ডলীটিকে এই স্থানে নিয়ে আসা হলো, তখন কিন্তু এর ভেতর দিয়ে বলরেখার সংখ্যা কমে গেল, কারণ বলরেখাগুলো আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছিল, সেই জন্য এর ভেতর দিয়ে বলরেখার সংখ্যা কমে গেল। তাহলে এখানে যখন থাকছে তখন বলরেখার সংখ্যা, এই বদ্ধকুণ্ডলীতে জড়িত বলরেখার সংখ্যা একরকম, এখানে আরেক রকম। এই যে বলরেখার সংখ্যার পরিবর্তন, বদ্ধকুণ্ডলীতে জড়িত বলরেখার সংখ্যার যে পরিবর্তন, এটাকেই বলা হচ্ছে যে চৌম্বক প্রবাহের পরিবর্তন। এই যে কথাটা বলা আছে চৌম্বক প্রবাহের পরিবর্তন, বা এই কথাটাকে এই যে এখানে লেখা আছে, এই যে আবিষ্ট তড়িৎচালক বলের সংজ্ঞায়, এই চুম্বক ও পরিবাহী কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি থাকলে, গতি থাকলে কুণ্ডলীতে যে তড়িৎচালক বলের সৃষ্টি হয় তাকে তড়িৎচালক বল বলে। এই আপেক্ষিক গতি ব্যাপারটাও এটা বোঝাচ্ছে যে গতির পরিবর্তন হচ্ছে। এই গতির পরিবর্তনের ফলে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, অর্থাৎ এ হচ্ছে স্থির আর এর সাপেক্ষে এ হচ্ছে গতিশীল অবস্থায় আছে, অর্থাৎ দুজনের মধ্যে একটা আপেক্ষিক গতি বর্তমান। এরকম যদি হয় তাহলে কি দেখতে পাচ্ছি যে আবদ্ধ কুণ্ডলীতে জড়িত যে বলরেখার সংখ্যা সেটা পরিবর্তন হচ্ছে, সেটাকেই আমরা বলছি যে কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তন। এই পরিবর্তন যদি হয় তাহলে এই বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে, মানে এই যে কুণ্ডলীটি ছিল এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে। এবার যদি আমি কথার কথা কুণ্ডলীটিকে স্থির করে দিই, চুম্বক তো স্থির আছেই, বদ্ধ কুণ্ডলীকেও আমি স্থির এখানেই রেখে দিলাম, তাহলে কিন্তু এর মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হবে না। মানে যতক্ষণ আমি এরকম নড়াচড়া করতে থাকবো, একে গতিশীল অবস্থায় রাখবো বা আগানো পেছানো করানো হবে, ততক্ষণই এর মধ্য দিয়ে তড়িৎচালক বল থাকবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ হবে। এবার দ্বিতীয় সূত্রে কি বলল? দ্বিতীয় সূত্রে বলল যে কোনো বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক। মানে কি? এবার ধরে নিচ্ছি এই রেখাগুলো এখানে আছে, এখানে মোট রেখার সংখ্যা ধরলাম আমি 100টা, এবার এখানে ধরলাম 75টা, কথার কথা, তাহলে পরিবর্তন কত? 25। তাহলে এই পরিবর্তনের জন্য এর মধ্য দিয়ে যা তড়িৎ প্রবাহ হবে, এবার যদি পরিবর্তনটা এমন করা হয় যে এই দিক দিয়ে যাচ্ছে 100টা আর এইখান দিয়ে যাচ্ছে 50টা, তাহলে এখন 50 হবে পরিবর্তন। তাহলে এই যে পরিবর্তন হলো এখানে কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু পরিবর্তনটা বেশি হলো, আগে 25 এখন হচ্ছে 50। তাহলে এই পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তনটা যেহেতু বেশি দ্বিতীয় ক্ষেত্রে, তাই জন্য এখানে তড়িৎ প্রবাহ বেশি হবে। সেটাই বলেছে কোনো বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক। পরিবর্তন যত বেশি হবে তত তড়িৎ প্রবাহ বেশি হবে, অর্থাৎ আবিষ্ট তড়িৎচালক বলের মানটাও বেশি হবে। এইভাবে করে আমরা ফ্যারাডের প্রথম এবং দ্বিতীয় সূত্র থেকে তড়িৎচালক বলের মান সম্পর্কে ধারণা পাই। ঠিক আছে, যে কিভাবে মানটা বাড়তে পারে বা মানটা কতক্ষণ পর্যন্ত থাকবে। ঠিক আছে, এইবারে যে আমরা আলোচনা করব যে তড়িৎ প্রবাহের অভিমুখটা কেমন হবে। এই যে বদ্ধ কুণ্ডলী এরকম নড়াচড়া করার ফলে বা গতিশীল অবস্থায় রাখার ফলে এর মধ্যে যে তড়িৎ প্রবাহ হবে, সেই তড়িৎ প্রবাহের গতির অভিমুখ কেমন হবে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে হবে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে। লেন্জ সেই সংক্রান্ত সূত্র দিয়েছেন। কি বলেছেন? কোনো তড়িৎ চুম্বকে আবেশের ক্ষেত্রে, এই ঘটনাটা অ্যাকচুয়ালি তড়িৎ চুম্বকে আবেশ বলে। এই ঘটনাটাকে, এই যে চুম্বকের উপস্থিতিতে বদ্ধকুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যে সৃষ্টি করা হচ্ছে গতিশীল করে নিয়ে, এই ঘটনাটাই হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। এই তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রার অভিমুখ এমন হবে যে তা সর্বদা আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টির কারণকে বাধা দেবে। মানে কি? এইবার ধরলাম এরকম একটা বদ্ধকুণ্ডলী, এবার আমি এই উত্তর মেরুকে বদ্ধকুণ্ডলীর সামনে নিয়ে আসলাম, আবার পিছিয়ে নিয়ে গেলাম এরকম। এবার আমি এটাকে স্থির রেখে কথার কথা এটাকে গতিশীল অবস্থায় রাখছি। তার ফলে কী হবে? এখানে বলরেখার পরিবর্তন হবে, চুম্বক বলরেখার পরিবর্তন হবে, অর্থাৎ চুম্বক প্রবাহের পরিবর্তন, তার মানে বদ্ধকুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ কেমন হবে? এবার তড়িৎ প্রবাহটা এমন হবে যাতে এই যে উত্তর মেরু এদিকে নিয়ে এসছি, তো এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যখন হবে তখন এখানে কিন্তু একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, যেটা আমরা তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল
আলোচনা করেছি কি কোনো পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয় তাহলে তার চারপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। সেই চুম্বক ক্ষেত্রের দিক কী হবে সেটা আমরা ঘড়ি নিয়ম থেকে শিখেছি, ঘড়ি সূত্র থেকে শিখেছি। কি এবার যেহেতু সৃষ্টির কারণকে বাধা দেবে, অর্থাৎ উত্তর মেরু এই দিকে নিয়ে আসা হয়েছে, এর জন্যই এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে। তাহলে এই তড়িৎ প্রবাহের জন্য এর ঠিক এই দিকটায় মানে উত্তর মেরুর দিকটায় কুণ্ডলী উত্তর মেরুর দিকে কুণ্ডলিতে উত্তর মেরুর সৃষ্টি হবে। কুণ্ডলীর দ্বারা সৃষ্ট যে উত্তর মেরু সেটা চুম্বকের উত্তর মেরুর কাছাকাছিতে হবে। ঠিক আছে, তাহলে কেমন হবে তড়িৎ প্রবাহ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে উত্তর মেরু যদি এখানে কাছে মানে রেখে যদি এই চুম্বকটাকে গতিশীল করা হয় তাহলে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে। তার ফলে এই দিকটায় উত্তর মেরু হবে এবং উত্তর মেরু হওয়ার ফলে কি হবে, এই উত্তর মেরুকে বাধা দেবে। অর্থাৎ সৃষ্টি তড়িৎ প্রবাহ সৃষ্টির জন্য কে দায়ী ছিল, উত্তর মেরু। এই উত্তর মেরুকেই বাধা দিচ্ছে এই তড়িৎ প্রবাহের জন্য যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে সেটা কি এই উত্তর মেরুকেই বাধা দিচ্ছে। এটাই বলেছে যে তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রার অভিমুখ এমন হবে যে তা সর্বদা আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টির কারণকে বাধা দেয়। এটাই হচ্ছে লেঞ্জের সূত্র। ঠিক আছে, তো এবার লেঞ্জের সূত্রকে আমি এখানে আরেকটা কথা বলে রাখছি, লেঞ্জের সূত্রকে শক্তির নিত্যতা সূত্রের আরেকটা রূপ বলা হচ্ছে। কেন, এবার কি হচ্ছে, আমার যদি এই বদ্ধকুণ্ডলীর মধ্য দিয়ে আমি তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি করব, তড়িৎ প্রবাহের সৃষ্টি করব, অর্থাৎ আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হবে এখানে। কিভাবে, যদি একে সবসময় আমি গতিশীল অবস্থায় রাখি। তো প্রথম কথা হচ্ছে যে উত্তর মেরু যদি নিয়ে আসা হয় তাহলে এখানে এমনভাবে তড়িৎ প্রবাহ হবে যাতে এই দিকে তড়িৎ প্রবাহ উত্তর মেরু সৃষ্টি হয় এবং একে বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ যদি করে দ্বিতীয়বার তো নিজে থেকে এই দিকে আসতে চাইবে না। তাহলে আমাকে যদি এই দিকে নিয়ে আসতে হয় অর্থাৎ একে গতিশীল রাখতে হয় তাহলে আমাকে বাইরে থেকে একটা কার্য করতে হবে, আর কার্য করে একে গতিশীল রাখতে হবে। তাহলে এখানে কার্য করলাম অর্থাৎ শক্তি প্রয়োগ করলাম। তাহলে এই যে কার্যটা করছি এর ফলেই কিন্তু এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে এক শক্তি আরেক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ যান্ত্রিক শক্তি এখানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হলো। তাহলে আমরা তো শক্তির নিত্যতা সূত্রে এটাই বলেছিলাম যে শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নেই, শুধুমাত্র একটি শক্তি আরেকটি শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখানে কিন্তু তাই হচ্ছে। তাই জন্য লেঞ্জের সূত্রকে শক্তির নিত্যতা সূত্রের সঙ্গেও তুলনা করা হয়। তো আজকের পড়াশোনা এই পর্যন্তই। ধন্যবাদ।